This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই শব্দটার সঙ্গে এখন আপামর সমস্ত মানুষই খুব পরিচিত, যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, মানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতন এই সমস্ত সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নানা রকম তথ্য দেন, জ্ঞান দেন, নানা রকম ভিডিও আপলোড করেন। এবার কার মধ্যে, কোন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মধ্যে জ্যোতি রানীর মতন মানুষ লুকিয়ে আছে সেটা তো বোঝা শক্ত। কারণ হরিয়ানার জ্যোতি রানী ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইনফরমেশন পাচার করতেন পাকিস্তানের গোয়েন্দাদের কাছে, গুপ্তচরদের কাছে। হরিয়ানার জ্যোতি সহ 6 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ এবং তাদের স্ক্যানারে এবার আরও বিস্ফোরক তথ্য। শুধুমাত্র হরিয়ানার জ্যোতি নয়, এবার স্ক্যানারে আরও একজন ইউটিউবার, পুরীর ইউটিউবার, নাম প্রিয়াঙ্কা সেনাপতি। পুলিশ জানিয়েছে 2024 সেপ্টেম্বরে পুরীর ওই মহিলা ইউটিউবারের সঙ্গে দেখা করে হরিয়ানার হিসার থেকে গ্রেপ্তার হওয়া পাকিস্তানের গুপ্তচর এই জ্যোতি রানী। এমনকি তারা দুজন মিলে পাকিস্তানের কর্তারপুর করিডোরও গিয়েছিল সম্প্রতি, মানে প্রিয়াঙ্কা এবং তার সঙ্গে জ্যোতি। কাশ্মীরে পাক গুপ্তচর জ্যোতি রানীর সঙ্গে ভিডিও শ্যুট করে প্রিয়াঙ্কা সেনাপতি। সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের। জ্যোতি রানীর সঙ্গে দেখা করার কথা স্বীকার করলেও প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে জ্যোতি যে গুপ্তচর সেটা তিনি জানতেন না। যদি জানতেন তাহলে নাকি তিনি জ্যোতির সঙ্গে দেখা করতেন না। এবার প্রশ্ন হচ্ছে, এই জ্যোতি রানীর মতন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কিভাবে আমার, আপনার, বাংলার, ভারতের মধ্যে লুকিয়ে বসে রয়েছে, কিভাবে জানতে পারা যাবে এই প্রিয়াঙ্কা সেনাপতির মতন সন্দেহভাজন ইউটিউবারদের যারা জ্যোতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। এই মুহূর্তে নিউজরুম থেকে তন্ময় প্রামাণিক আমার সঙ্গে রয়েছেন। তন্ময়দা, প্রিয়াঙ্কা সেনাপতি আর একজন ইউটিউবার যে এই মুহূর্তে পুলিশের স্ক্যানারে, এই প্রিয়াঙ্কার সঙ্গে জ্যোতির নানা ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়াতে। জ্যোতিকে তো পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে, নজর রয়েছে প্রিয়াঙ্কার ওপরও। আমার যেটা প্রথম প্রশ্ন তন্ময়দা তোমার কাছে, এই প্রিয়াঙ্কা সেনাপতি পুরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গায় ঘুরিয়ে দেখিয়েছিল জ্যোতিকে, যে কারণে গোটা পুরীতে এমনকি জগন্নাথ মন্দিরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কতটা আশঙ্কার এই বিষয়টা? দেখো, এটাই আশঙ্কার। তার কারণ হচ্ছে এই জ্যোতির মতো যদি এই ধরনের মানুষজন যারা পাক চরবৃত্তি করছেন বলে এখন অভিযোগ রয়েছে, এই রকম পাক চর হলে কিন্তু খুব বিপজ্জনক। জ্যোতি তার এদেশের যে লিঙ্ক রয়েছে, ইউটিউবার হিসেবে যে সমস্ত ইউটিউবারদের সঙ্গে তার পরিচয়, সেইটাকে কাজে লাগিয়ে তাদের সঙ্গে পরিচয় করে সেখানে পৌঁছে সেখানকার ছবি আপলোড করা। আবারও বলছি, ইউটিউবারদের এই ভিডিও আপলোড করার মাধ্যমে তুমি সেখানে সেই ভিডিওকে যদি তুমি একদম পুরো চুলচেরা বিশ্লেষণ করো, যেগুলো এই ধরনের গোয়েন্দা সংস্থা বা এই জঙ্গি সংগঠনগুলো করে থাকে, সেখানে দেখতে পাবে যে কী ধরনের পুলিশের প্রোটেকশন রয়েছে। অর্থাৎ আমি ধরে নাও পুরীর মন্দিরে ঢুকে যাচ্ছি, জগন্নাথ মন্দিরে ঢুকে যাচ্ছি, সে তার ব্লগ তৈরি করছে বা ইউটিউবার সে ভিডিও তৈরি করছে বা গেট পর্যন্ত যাচ্ছে, কিভাবে কোন রাস্তা দিয়ে গেট পর্যন্ত যাচ্ছে, কোথায় গিয়ে তাকে আটকাচ্ছে, তাকে কি কি জিনিস চাওয়া হচ্ছে, কি কি জিজ্ঞাসা করা হচ্ছে, এগুলো যদি জঙ্গিরা জানতে পারে তাহলে তারা তাদের রুট ম্যাপ সেইভাবে তৈরি করবে। ফলে প্রিয়াঙ্কা সেনাপতি কিন্তু গুরুত্বপূর্ণ একটা ঘুঁটি হতে পারে। ফলে প্রিয়াঙ্কা হয় জানেন অথবা জানেন না, এই দুটো। কিন্তু পুলিশ বা তদন্তকারীরা এগোবে এইটা ধরেই যে সে অনেক কিছু জানে। যদি কেন তার সাথে যোগাযোগ করলো, তাহলে কি টার্গেটে পুরী, তাহলে কি টার্গেটের উড়িষ্যা, তাহলে কি টার্গেটে উড়িষ্যার উপকূল? সব মিলিয়ে জ্যোতির মতো এই ধরনের এজেন্ট বা চর তারা কি দেশের বিভিন্ন প্রান্তে ইউটিউবারদের মাধ্যমে যোগাযোগ করে এই তথ্য পাকিস্তানকে তুলে দিত? সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এবং সেই নিয়ে তদন্ত চলছে। একেবারে তন্ময়দা, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে দুজন এক্সপার্ট আমার সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমি দুজনের সঙ্গে এই নিয়ে কথা বলবো এক্সপার্টদের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন এক্সপার্ট জয়েন করেছেন, আমাদের সঙ্গে সংগ্রাম ঘোষ যুক্ত হয়েছেন, অ্যান্টি টেররিজম এক্সপার্ট। আমি তিনজনের কাছে যাবো, তবে শুরুতেই শুভাশিস দা আপনার কাছে যাবো। শুভাশিস দা, এই জ্যোতি রানী মালহোত্রা বা ধরা যাক প্রিয়াঙ্কা সেনাপতিও, এখনো তদন্ত চলছে যদি সেটা নিয়ে, এইভাবে চরদের রিক্রুট করা হয় কিভাবে? মানে কিভাবে এরকম চরদের বেছে নেওয়া হয় প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, ভারতে বসে ভারত বিরোধী কাজ করার জন্য, ভারতে বসে পাকিস্তানের কাছে তথ্য সরবরাহ করার জন্য? দেখুন, এই প্রসেসটাকে বলা হয় ফিশিং। যেমন আমরা মাছ ধরি সেরকম ভাবে টোপ তৈরি করা হয় এবং ডিমান্ড আর সাপ্লাই এর মধ্যে একটা চেইন সৃষ্টি করা হয়।
প্রথমে বুঝে নেওয়া হয় যে কোন কোন রিকোয়ারমেন্টে আমাদের কিরম কিরম রিসোর্স লাগবে। এবার নিউমারাস ডসিয়ার্স তৈরি করা হয়, সেই ডসিয়ার গুলোর মধ্যে সব থেকে সিমিলার বা সব থেকে নিয়ার বাই যে ডসিয়ারটা পড়বে সেই ডসিয়ারটাকে দেখা হয় বিভিন্ন রকম ভাবে, যে তার প্যাটার্ন অফ ওয়ার্ক কি, তার প্যাটার্ন অফ এক্সপার্টাইজ কি। সেই প্যাটার্ন অফ এক্সপার্টাইজ যদি আমাদের কোন রকম ভাবে ইউটিলাইজ করে, আমাদের মানে ইন দ্য সেন্স হুএভার ইজ দ্য কনসার্ন পারসন, ইউটিলাইজ করে বোঝার চেষ্টা করা হয় যে তাকে ব্যবহার করে কিভাবে ডিজায়ার্ড রেজাল্টে আমরা পৌঁছতে পারবো। সেই প্রসেসে একটা একটা করে ধরুন 10 জনের ডসিয়ার শর্ট হলো, সেখান থেকে 3 জনের ডসিয়ারকে দেখা হলো, ফাইনালি আমাদের যে ডেস্টিনেশনে পৌঁছতে হবে তার ক্লোজেস্ট গেল। এবার এই 3 জনের মধ্যে যে ফাইনেস্ট রিসোর্স হবে সেই ফাইনেস্ট রিসোর্সকে লুপিং করার চেষ্টা করা হয়। এবার এই লুপিং করার প্রসেস অনেক রকম হতে পারে, একটা হতে পারে ডাইরেক্ট ফিনান্সিয়াল ট্রানজাকশন বা ফিনান্সিয়াল টোক, আরেকটা হতে পারে তাদের যদি কোনো উইক পয়েন্ট পাওয়া যায় which is necessarily খুব যেটা কমনলি দেখা যায় যেটা হচ্ছে হেলথ কেয়ার। সুভাষিসদা, আপনার কথার প্রসঙ্গ টেনেই দর্শকদের একবার জানিয়ে রাখি এই কথাটাও যে জ্যোতি যাকে অ্যারেস্ট করা হয়েছে, জ্যোতি রানী, সেই জ্যোতি রানীর ফিনান্সিয়াল যে অ্যাকাউন্ট, সেই ফিনান্সিয়াল অ্যাকাউন্টে ব্যাপক গরমিল পেয়েছেন পুলিশ এবং গোয়েন্দারা। কারণ এই জ্যোতি রানীর যত আয় তার চেয়ে ঢের বেশি ব্যয়। সুভাষিসদা, থামিয়েছিলাম আপনাকে, প্লিজ কন্টিনিউ। এবং আমি যতটা মানে পড়াশোনা করে জানতে পেরেছি সেটা হলো যে এই ধরনের টাকা পয়সা খুব একটা ওয়্যার ট্রানজাকশনের মধ্যে দিয়ে যায় না, সুতরাং ধরেই নেওয়া যায় হাওয়ালা বা এই ধরনের কোনো মুকুটকে ইউজ করে এই ট্রানজাকশন গুলো হয়। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যেটা বোঝা যায় যে এরা যখন রিক্রুটেড হবে তারপরে যদি ফাইনালি রাজি হয় তার উইক পয়েন্টটাকে আমরা এন্ডোর্স করতে পারি, তখন এদেরকে ট্রেনিং প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া হয়। এবং এটা যেটা বললাম এটা ক্লাসিক্যাল থিওরি অফ রিক্রুটমেন্ট, এটা অল ওভার দ্য ইয়ার অল ওভার দ্য ওয়ার্ল্ড সেম। এবার এক একটা দেশ এক এক রকম ভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করে তার এক এক রকম পয়েন্ট অফ ভিউ থেকে, এবং তারপরে তাদেরকে প্রপার ট্রেনিং এর মধ্যে দিয়ে পাস করানো হয়, এবং তারপরে কি করে সার্ভিলেন্স। তার মানে সুভাষিসদা, এই গুপ্তচরেরা মানে এই জ্যোতি রানীর মতন গুপ্তচরেরা তাদের কাছে প্রপার ট্রেনিং থাকে যে কিভাবে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তারা কিভাবে পাক গোয়েন্দাদের কাছে বা পাক গুপ্তচরদের কাছে তারা ট্রান্সফার করবে। সুভাষিসদা, আমার সঙ্গে থাকুন, আমি আসবো আপনার কাছে। এই মুহূর্তে কর্নেল চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, এখন তো ভারতের ঘরে ঘরে ইনফ্লুয়েন্সার, বাংলারও, কিভাবে এই জ্যোতি রানী মালহোত্রাদের খুঁজে পাওয়া যাবে? ধরুন কেউ বাংলাতেও সেরকম কাজ করছে, কিভাবে আইডেন্টিফাই করা যাবে? দীপ, আপনি ইতিমধ্যে জানেন যে বাংলায় মালদা, মুর্শিদাবাদ, ইভেন কলকাতায় এবং আমাদের এই খিদিরপুরে আমাদের যে ডক আছে সেই ডকে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ জায়গা, সেখানেও কিন্তু কিছু মাস আগে, 1 বছর আগে এই বিভিন্ন যারা পিআইও থাকে, পাক ইন্টেলিজেন্স অপারেটিভ, এদের মাধ্যম দিয়ে যে অ্যাসেট তৈরি করা হয়, এই জ্যোতি রানীর মতন অ্যাসেট, জ্যোতি রানীকে আমি ঠিক অ্যাসেট বলবো না, জ্যোতি রানী ওয়াজ মোর লাইক অ্যান সিম্প্যাথাইজার অফ পাকিস্তান অর ইনফরমার অফ পাকিস্তান, শি ওয়াজ নট অ্যান অ্যাসেট। তো কিন্তু অ্যাসেট হয়, এবং স্লিপার সেল যেগুলো হয় দে আর অলসো আ কাইন্ড অফ অ্যাসেট। আর এরা কিন্তু বাংলায় বিভিন্ন জায়গায় আছে, এবং আমরা দেখেছি এখানে কত সোজাভাবে এই আধার কার্ড, ভোটার কার্ড, এই যেগুলো আমাকে আমার নাগরিক ভাবে যে আমি যে এখানকার নাগরিক সেটাকে প্রুফ করার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে, সেগুলো বাংলায় আমি দেখেছি অধিক সময় খুব ইজিলি বানানো যায়, এবং রাজনৈতিক দলরা এক অপরকে কেন্দ্র রাজ্যকে বলে, রাজ্য কেন্দ্রকে বলে, কিন্তু আলটিমেটলি যখন কিছু একটা বড় ঘটে যাবে নাশকতায়, সেখানে সাধারণ মানুষ পিষে যাবে, তখন সেন্টার বলবে স্টেট, স্টেট বলবে সেন্টার, এটা বিএসএফ এর দায়িত্ব না স্টেট পুলিশের দায়িত্ব না আইবির দায়িত্ব, নিজেদের মধ্যে করবে, কিন্তু আলটিমেটলি এটা সবার দায়িত্ব। এদের দায়িত্বটা, রেসপন্সিবিলিটি যদি না বুঝে একটা জাস্ট আমরা বলে দিই মানে পাসিং দা বাক, তাহলে কিন্তু এই স্লিপার সেল আরো জ্যোতি আমার পাশের বাড়িতেও চলে আসবে। এবং বাংলায় অলরেডি আমরা দেখছি বিভিন্ন ভাবে যে বিগত 2-3 দিন যেরকম ভাবে ধরা হচ্ছে বাংলাদেশিরা, আর আমরা জানি এখন পূর্ব দিকে পাকিস্তানের আইএসআই বাংলাদেশের ওপর ছক করে আছে, সেইখান থেকে নাশকতার ছক করছে এই নর্থ ইস্টের স্টেট গুলো, 7টা রাজ্যে অথবা পশ্চিম বাংলায় যে কোনো সময় হচ্ছে, এবং সামরিক বাহিনী তৎপর, আইবি তৎপর, তৎপর। এর পরেও যদি সেই জায়গা থেকে এই জ্যোতির মতন লোক আমরা যদি বাংলায় পাই বিভিন্ন জায়গায়, এবং আমরা একে অপরের ওপর শুধু দোষ দিয়ে বন্ধ করে দিই, সাধারণ মানুষ, দীপ, আপনার মতন এবং আমার মতন একটা বড় নাশকতায় আমরা কিন্তু আঘাত পাবো। যেমন পেহেলগাঁওয়ে
সাধারণ 26 জন নাগরিক একেবারে এই জ্যোতি রানীর সন্দেহভাজক এই সমস্ত আচরণগুলোই তো এই মুহূর্তে গোয়েন্দাদের রেডার। আমার সঙ্গে থাকুন, আমি আসবো আপনার কাছে। সংগ্রামবাবু আমার সঙ্গে রয়েছেন। সংগ্রামবাবু, আমি তো অ্যান্টি টেররিজম এক্সপার্ট, আপনি একজন। এই জ্যোতি রানীর মতন চোরেরা তারা কিভাবে ভারতের স্ট্র্যাটেজিক তথ্যগুলো নির্দিষ্টভাবে জোগাড় করে সেই সমস্ত জায়গায় যায় যেখানে আম ভারতীয়রা, সিভিলিয়ানরা যারা যেতে পারে না, সেখান থেকে তথ্য কিভাবে তারা পাচার করে পাকিস্তানকে, করাচিকে, ইসলামাবাদকে, আইএসআই কর্তাদের কাছে, তাদের আইএসআই হ্যান্ডলারদের কাছে? এই ভদ্রমহিলা তো একজন ট্রাভেল ব্লগ চালাতেন জো বলে। তা যেটুকু আমরা জানতে পারছি মিডিয়া সূত্রেই, সেটা হচ্ছে যে উনি কিছু ইন্ডিয়ার, ভারতবর্ষের বিভিন্ন সেন্সিটিভ জোনের ছবির শেয়ার করেছিলেন এবং কিছু ইনফরমেশন দিয়েছিলেন। এবার প্রশ্ন হচ্ছে যে এখন তো তিনি কাস্টাডিতে আছেন এবং তিনি কি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সেটা আমরা জানি না, ভবিষ্যতেও জানতে পারবো না। কারণ যেটুকু আমরা জানি সেটা হচ্ছে এই ধরনের কাস্টাডি বা এই ধরনের অ্যারেস্ট তখনই করা হয় যখন প্রত্যেকটা টেরর ইনফ্রাস্ট্রাকচার লিঙ্ককে নিয়ে সেই দেশের গোয়েন্দা বিভাগ অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে, যেটা পহেলগাঁও অ্যাটাকের পর ভারত সরকার ভীষণভাবে, অত্যন্ত কমেন্ডেবল ভাবে সক্রিয় হয়ে উঠেছে। এবং তার একটা ফেজ হিসেবে এই ভদ্রমহিলাকে অ্যারেস্ট করা হয়েছে। হয়তো এরকম ভাবে আরো অনেককেই অ্যারেস্ট করা হবে, কারণ এদের লিঙ্ক আছে। একটা ডানিশ বলে একজন, এই তো যেমন প্রিয়াঙ্কা সেনাপতির নাম উঠে এসছে, ওড়িশার একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একেবারে পুরীর মন্দির সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গা ঘুরিয়ে দেখেছে জ্যোতি রানীকে। হ্যাঁ, এমএসির যে ভদ্রলোককে এক্সপেল করা হয়েছে, মানে এখান থেকে চলে যেতে বলা হয়েছে, তার সাথেই তো এর লিঙ্ক ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভারত সরকারের গোয়েন্দা বিভাগের কাছে কি তথ্য আছে এবং কিভাবে তারা ব্যাপারটাকে অ্যানালাইজ করছে সেটা আমরা অনেকদিন বাদে জানতে পারবো। তার আগে স্পেকুলেশন করে খুব একটা লাভ হয় না, কারণ ঘটনা কোন দিকে এগোবে আমরা নিজেরাও জানি না। তার কারণ হচ্ছে আমরা সত্যি আমরা আন্দাজ করতে পারছিলাম যে ভারতে, পাকিস্তান এবং বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের এক একটা সংগঠন বিল্ড আপ হয়েছে, নট অনলি স্লিপার সেল। এই সংগঠনগুলো কিন্তু দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে এবং ভারত সরকার এখন যে র্যাম্পওয়েতে, মানে প্রচন্ড স্পিডে একটার পর একটা সংগঠনকে ব্রেকআপ করার দিকে এগোতে পারছে, তার কারণ ভারত সরকারের হিউম্যান ইন্টেলিজেন্স লেভেল অনেক স্ট্রং। কিন্তু রাজ্য সরকারগুলো, যে বিভিন্ন রাজ্যগুলো আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, তাদের পুলিশ যদি প্রপারলি সহযোগিতা না করেন, একটু আগে একজন আপনাদের এখানেই থাকা প্যানেলিস্ট বলছিলেন যে বাংলা, পশ্চিমবঙ্গের মালদা, কলকাতা, খিদিরপুর ইত্যাদি অংশ, আমি এরকম আরো 10টা অংশের কথা বলতে পারি, কিন্তু পুলিশ তো নোহাও জানে। পুলিশ যদি সেন্ট্রাল ইন্টেলিজেন্সকে ব্রিফ করে বা তাদের কোনো কোয়ারি থাকে, এটা না একটা সমবেত প্রয়াস। মানে 9/11 অ্যাটাকের পর যেভাবে তড়িৎ গতিতে আল কায়দা নেটওয়ার্ককে ডিকোড করাটা আমেরিকান প্রশাসনের পক্ষে খুব সহজ হয়েছিল, তার কারণে একটা কনসার্টেড এফোর্ট হয়েছিল গোটা দেশের মধ্য থেকে। আমরা ওই কনসার্টেড এফোর্টটা একজন ভারতবাসী হিসেবে দেখতে চাই। কিন্তু আমার এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলা আছে, এই ভদ্রমহিলা স্পাই না অ্যাসেট নাকি উনি একজন ট্র্যাপ হোল্ডার, এইটা কিন্তু এই ডিস্টিংশনটা খুব জরুরি। আমার যেটুকু এনার পরিচয় দেখে মনে হয়েছে, শি ইজ নট এ স্পাই, এটা অ্যাসেট। উনি, তাও আমি মানতে পারছি না উনি কি ট্র্যাপে পড়েছেন নাকি উনি ট্র্যাপটা নিজেই তদন্তের সঙ্গে সঙ্গে আরো উঠে আসবে। তবে দর্শকদের এটাও জানিয়ে রাখা জরুরি যে এই জ্যোতি রানী মালহোত্রার সঙ্গে দিল্লিতে যে পাক হাই কমিশন রয়েছে, সেই পাকিস্তানের হাই কমিশন রয়েছে, সেই পাকিস্তান হাই কমিশনের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কিন্তু তার ঘনিষ্ঠ ভিডিও রয়েছে। দানেশ যার মধ্যে একজন, সেই দানেশের সৌজন্যে কিন্তু পাকিস্তান হাই কমিশনে অবাধ যাতায়াত করতে পারতো এই জ্যোতি রানী। এই আলোচনা তো আমরা থাকবো। সুভাষিস দা আমাদের সঙ্গে রয়েছেন। খুব ছোট্ট করে সংক্ষেপে সুভাষিস দা, আরো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে আলোচনার জন্য, ছোট্ট করে একবার জানতে চাইবো এই জ্যোতি রানী বা সন্দেহভাজন প্রিয়াঙ্কা সেনাপতি, এদের ফান্ডিং এর জন্য পাকিস্তান বা আইএসআই এর গোয়েন্দারা কিভাবে এদের ফান্ডিং করে এবং কতটা গভীরে এদের শিকড় আমাদের দেশের মাটিতে, এমনকি বাংলার মাটিতেও রয়েছে? দেখুন, ফান্ডিং এর অনেক রকম সোর্স আছে। এরকমও হতে পারে এদের বিভিন্ন অন্য জায়গায় অ্যাসোসিয়েট করে সেখান দিয়ে টাকা ঘুরিয়ে আসতে পারে, এদের হাওয়ালার মাধ্যমে টাকা আসতে পারে। কিন্তু আমি লাস্ট যে প্যানেলিস্ট যে কথাটি বললেন ওটার সাথে আমি পূর্ণ সহমত। সেটা হলো, একটা স্পাই হলে তার ফরম্যাট অফ পেমেন্ট অন্য হবে, একটা অ্যাসেট হলে তার ফরম্যাট অফ পেমেন্ট অন্য হবে। আর একজন যদি সত্যিকারের ট্র্যাপড হয়ে যায়,
তার ফরম্যাট অফ পেমেন্ট যদি হয় সেটা অন্যরকম হবে। সুতরাং ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ এ ডিফারেন্ট ডাইনামিক্স। এই ডাইনামিক্সটা বোঝার জন্য আমাদের আরো গভীরে যেতে হবে ইনভেস্টিগেশনটা, এবং জানতে হবে অ্যাকচুয়ালি এই ভদ্রমহিলার কাছে কি কন্টেন্ট ছিল, আর অ্যাকচুয়ালি এই ভদ্রমহিলা কোন কন্টেন্ট কাকে সাপ্লাই করছিলেন এবং কি কোয়ান্টিটিতে সাপ্লাই করছিলেন ডেটাটা। তখন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি জব রোলটা কি। এদের জব রোল না বুঝতে পারলে বলা কঠিন যে এদের পেমেন্টের প্রসেসটা কি হতে পারে। একদম একদম সত্যি ভাবতে কত অবাক লাগে না, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যার ভিডিও হয়তো আমার বা আপনার বাড়ির ছেলেটি বা মেয়েটাও দেখছে, সে কিভাবে পাকিস্তানের হয়ে ভারতীয়দের মগজ ধোলাই করছে, কিভাবে বোঝাচ্ছে যে পাকিস্তান কত ভালো, পাকিস্তানে ঘুরতে যাওয়া কত ভালো, পাকিস্তানের খাবার খাওয়া কত ভালো, ভারতীয়দের এইভাবে প্রতিদিন মগজ ধোলাই করছে। এই খবরে তো আমাদের নজর থাকবে। তবে এর পাশাপাশি আরও একটা খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি, সেই খবরটাও ব্রেক করব। পাকিস্তানে এই মুহূর্তে খাতাম 2006 নাগপুরে আরএসএস হেডকোয়ার্টারে হামলার মাস্টারমাইন্ড রাজুল্লাহ ওরফে আবু সাইফুল্লাহ। এই মুহূর্তের আরও বড় একটা আপডেট, পাকিস্তানের সিন্ধ প্রদেশে অজ্ঞাত পরিচয় হামলাকারীর গুলি বৃষ্টি, মৃত্যু হলো লস্করের শীর্ষ কমান্ডার রাজুল্লাহ ওরফে সাইফুল্লাহ। 2001-এ উত্তরপ্রদেশের রামপুরে সিআরপিএফ ক্যাম্পে এবং 2005-এ বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে হামলার মূল চক্রী ছিল লস্করের এই কমান্ডার। নেপাল মডিউলের হেড ছিল এই রাজুল্লাহ ওরফে গাজী আবু সাইফুল্লাহ। আমার সঙ্গে কর্নেল চৌধুরী রয়েছেন। কর্নেল চৌধুরী, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে, আর এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক লস্করে তৈবার যারা বড় কমান্ডার, বড় মাথা, তারা একেবারে তাদের খতম করে দেওয়া হচ্ছে, গুলি বৃষ্টি করে খতম করে দেওয়া হলো রাজুল্লাহ ওরফে গাজী আবু সাইফুল্লাহকে। এটাও তো ভারতের জন্য ভালো, মানে যেই করুক না কেন এই কাজ, যেই করে থাকুক, এটা তো ভালো। দ্বীপ ওদের যে বাড়ির ছাদ ছিল সেই বাড়ির ছাদ কিন্তু গুঁড়িয়ে দিয়েছে ভারত। আপনি মুরিদকে বলুন, এই লস্করে তৈবার হেডকোয়ার্টার, অথবা ভাওয়ালপুর জৈশ-এ মোহাম্মদ, অথবা সিয়ালকোট হিজবুল মুজাহিদিন, এই প্রত্যেকটা বিশাল বিশাল যেখান থেকে এদের চাষ হতো, যে বাড়িটা নাশকতার চক হতো, সেই বাড়িগুলোই ভেঙে দিয়েছে। এখন ওই পিলপিল করে এই যে পিঁপড়ের মতন পেরিয়ে দৌড়চ্ছে, এবং অজ্ঞাত পরিচয়ের লোকরা তারা কিন্তু তাদের রাস্তায় খুঁজে খুঁজে মার। ভারতের জন্য নিশ্চিতভাবে ভালো, কারণ এরা যে বাড়ির মাথায় যে ছাদ ছিল নেই, তারা এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এবং অজ্ঞাত পরিচয় কারা মারছে আমরা জানি না। আমরা এই আননোন পার্সনের কথা অনেকবার শুনি, অনেকে আবার মজা করে বলে আননোন পার্সন ভারতের সঙ্গে যোগ আছে কিনা আমরা জানি না, তবে অজ্ঞাত লোক কেউ না কেউ এদের মারছে। অ্যান্ড এই লোকগুলো, এই রাজাউল্লাহ, সাইফুল্লাহ, এরা আমাদের, আপনি যেমন বলেন 2006 আরএসএস হেডকোয়ার্টার নাগপুরে, সেই নাগপুর হেডকোয়ার্টার ওড়াবার জন্য আসছিল আরএসএস এর। 2001-এ এদের জঙ্গি সংগঠন ভারতে একটা নাশকতা ছক ছিল, 2006 ছিল, এই বিভিন্ন সময় এই লোকটা যাকে মারা হলো। তো আজ আমার মনে হয় যে ভারতে যারা এসছিল, ভারতকে আঘাত পৌঁছতে এসছিল, কোন অজ্ঞাত পরিচয়ের লোক তাদের জায়গা মতন পৌঁছে দিচ্ছে, নিশ্চিতভাবে আমরা খুশি। আরো যে লোকরা আছে জৈশ-এ মোহাম্মদের, আমি আসবো কর্নেল চৌধুরী, আপনার কাছে আসবো। সুভাষিস দাও আমাদের সঙ্গে রয়েছেন। সুভাষিস দা, এই তো প্রথম নয়, মানে গাজী আবু সাইফুল্লাহ হয়তো তালিকায় নবতম সংযোজন, কিন্তু এর আগেও আমরা দেখেছি কখনো বালোচ লিবারেশন আর্মির হাতে, বা কখনো আরো কোনো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে, একেবারে হাফিজ সাইদের যে ডান হাতে ছিল তাকেও গুলি বৃষ্টি করে মেরে দেওয়া হয়েছিল পাকিস্তানের মুখে দাঁড়িয়ে। একের পর এক সন্ত্রাসবাদীরা পাকিস্তানে যে তারা রয়েছে, পাকিস্তান যে তাদের স্থায়ী ঠিকানা, সেটা তো বারবার স্পষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখুন, আমার মনে হচ্ছে এই টেরারিজমের ভিতরেও সেই একটা বাংলার প্রচলিত রাজনৈতিক লাইন, হয়তো তারাও দলে থেকে কাজ করতে পারছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে, তাই একে অপরকে মেরে দিচ্ছে। এখানে কোনো সরকারকে দায়ী করলে চলবে না, এবং আমার কথা হচ্ছে পোকামাকড় মারা যাচ্ছে, ফিনাইলের কোম্পানি খুঁজে কোনো লাভ নেই, যে ফিনাইলই মারুক ভালো কাজই করছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সব থেকে বড় কথা বোঝার আছে, যেটা স্যার বললেন, ওদের ইউনিভার্সিটি অফ টেরারিজমটা ভেঙে গেছে, এখন ওরা স্ক্যাটার্ড কোয়ান্টিটি হিসাবে ঘুরে বেড়াচ্ছে। এখন যখন ওরা স্ক্যাটার্ড কোয়ান্টিটি হিসাবে ঘুরে বেড়াচ্ছে, তখন আইডেন্টিফাই করাটাও খুব ইজি হয়ে যাচ্ছে, এবং তখন তাদেরকে আইডেন্টিফাই করে এলিমিনেট করে দেওয়াটাও খুব ইজি হয়ে যাচ্ছে। বোধহয় এটা হওয়ারই ছিল, তাই এটা হচ্ছে। ইট ওয়াজ এ পার্ট অফ দ্য প্ল্যান, অর ইট ওয়াজ এ পার্ট অফ ফিউচার। এবং আজকের ডেটে পাকিস্তানের ইন্টারনাল কনফিউশনস গুলো বা কনফ্লিক্টস গুলো এমন একটা জায়গায় চলে গেছে, স্পেসিফিক্যালি বলা সম্ভবই না কে কাকে কখন কোথায় হিট করছে। সুতরাং বেস্ট অফ লাক টু পাকিস্তান, এন্ড বেস্ট অফ লাক টু অল দোজ ইনসেক্টস মুভিং অ্যারাউন্ড ইনসাইড পাকিস্তান। বেশ, আমাদের সঙ্গে থাকুন সংগ্রামবাবু, আমার সঙ্গে রয়েছেন। সংগ্রামবাবু, কোথাও একটাই রাজুল্লাহ বা গাজী আবু সাইফুল্লাহ এদের রিসারফেসড হওয়াটা
সেটা কি কোথাও একটা ফান্ডিংয়ের জন্য? কারণ আমরা জানি যে ভারত যখন প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর চালিয়ে একের পর এক পাক জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছে, পাকিস্তানের অর্থনীতি মানে জঙ্গিদের যে ফিনান্সিয়াল যে পাইপলাইন ছিল সেগুলোকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে কি টাকা পয়সা জোগাড় করার জন্য আবু সাইফুল্লাহদের আবার রিসার্ফেস হতে হচ্ছে? কারণ যেভাবে এদের মারা হচ্ছে এবং সেই মারার ভিডিওগুলো একেবারে সারফেস করা হচ্ছে, কোথাও একটা মনে হচ্ছে খুব স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে। না দেখুন, এখানে ভারত সরকার দুভাবে এই টেরোরিজমের এগেনস্টে লড়াইটাকে স্টার্ট করেছে। এক নম্বর হচ্ছে কূটনৈতিকভাবে, যদিও মিডিয়া বা আপনারা সবাই বলছেন ট্রাম্প মাঝে কেন ইত্যাদি প্রবৃত্তি, আমি ব্যাপারটাকে এত খুব সিম্পল হতে দেখছি না। এখানে ভারত সরকারও বিভিন্ন রকম কূটনৈতিক ট্যাকটিক্স আছে, অর্থাৎ পাকিস্তানকে নাম্বার ওয়ান আইসোলেট করেছে। আইসোলেটটা কি ভিত্তিতে করেছে? সেটা হচ্ছে ব্যাংকিং অপারেশন আইসোলেট করেছে। এই মুহূর্তে পাকিস্তানের যতগুলো জঙ্গি সংগঠন আছে, লস্কর এবং জৈশ, এবং এই দুটো সংগঠনেরই ফরেন অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টে কিন্তু আপনি জেনে রাখুন, এপ্রিলের 22 তারিখের পর থেকে ভারত সরকারের কন্টিনিউয়াস মনিটরিং এবং কন্টিনিউয়াস ব্রিফিং এর ফলে কোনো ব্যাংক, সে প্রাইভেট ব্যাংকও কোনো টাকা ট্রানজাকশন করতে দেবে না। একটা হিউজ ক্রাইসিস অফ ফান্ড হয়েছে। দ্বিতীয় কথা, আমি আপনাদের চ্যানেলেই বলছিলাম যে এই রকম যখন ক্রাইসিস হয় তখন টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো ভেঙে গিয়ে ইন্ডিভিজুয়াল টেরর আউটফিটের জন্ম দেয়, অর্থাৎ ইন্ডিভিজুয়াল টেরর ক্ল্যাশের জন্ম দেয়। সেটাকে অ্যাড্রেস করা ভেরি ডিফিকাল্ট। এবার এই শিয়া সুন্নিদের মধ্যে কোনটা কোন দলের, কে কাকে মেরেছে, এখানে অনেক রকম গল্প আমরা শুনতে পাবো। কয়েকদিন বাদেই পাকিস্তান মিডিয়াও বলবে যে যারা ওকে মেরেছে তারা হয়তো রয়ের এজেন্ট। এসব মারতে যাবে না, হ্যাঁ, এখন এসব মারতে যাবে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যদি মেরে থাকে ওদের নিজের ইন্টারনাল রিফট মারছে, এবং এটা ঘটতেই থাকবে, এবং এটা আরো বড় আকারের চেহারা নেবে। একদিকে টাকার সংকট, দুই দিকে বাসস্থান ভেঙে গেছে, তিন দিকে ওরা পাবলিকলি অত্যন্ত পরিমাণে ডিশেম। আমরা পাকিস্তানি বলতে সবাইকে তো টেরোরিজমের ভক্ত ভাবি। সারা পৃথিবীতে যত পাকিস্তানি ছড়িয়ে আছে বিভিন্ন পেশায়, তারা ছিছি করছে তার নিজের দেশের সরকারকে। এটাও একটা ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাক্ট। ফলত এই সমস্ত কারণে টেরোরিস্টরা যত আইসোলেটেড হয়, যত সমাজ থেকে বিচ্ছিন্ন হয়, ততই মঙ্গল। আমি এটা কায় মনোভাবকে প্রার্থনা করছি এই জিনিসটা, এবং ভারত সরকারের এই প্রেশারটা আরো মাউন্টেড হোক, কারণ এটাকে এক্সপোজ করা শুধু নয়, এটাকে পানিশ। আমি আসবো আপনার কাছে, আসবো, তবে হাতে সময় খুব কম। আমি ছোট্ট করে কর্নেল চৌধুরী 30 সেকেন্ডের মধ্যে, এই গাজী আবু সাইফুল্লাহদের মারার পর তাদের ভিডিওগুলো যেভাবে সারফেস করা হচ্ছে, প্রকাশ্যে দেখতে পাওয়া যাচ্ছে কিভাবে বন্দুকবাজরা একেবারে মাথা তাক করে গুলি করছে, কোথাও কি একটা জঙ্গিদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে চাইছে কেউ বা কারা? কোটানকোট আমরা জানি না কে বা কারা। একদম সঠিকভাবে আপনার প্যানেল যারা বললেন এবং আপনি যেরকম ভাবে বলছেন একদম কথাটা এক। নিউ নর্মাল ইজ ভারত। টেরার যে কথাটা, ভারতের বিরুদ্ধে যদি কোনো নাশকতা ছক হয়, নিউ নর্মাল হচ্ছে ভারত অ্যাকসেপ্ট করবে না। ভারত দেখিয়ে দিয়েছে অনলি টেরার, যে যেখান থেকে জঙ্গি নাশকতা ছক হয় সেই জায়গাগুলো শুধু মারা হয়েছে। তারপর যখন প্রত্যাঘাত হয়েছে সেটা অন্যান্য অপারেশন সিন্দুরে, সেই আজকে তার মধ্যে ঢুকলাম না। পাকিস্তান যদি এর পরও বার্তা এবং এই বার্তাটা না পেলে আবার শুরু করে এই জঙ্গিদের পাঠানো নাশকতা ছক, জঙ্গিদের আবার পাঠাবে পূর্ব দিকে বাংলাদেশের মাটি ইউজ করে, অথবা নেপাল ভুটান থেকে ভারতের মধ্যে ঢুকে পূর্ব দিকে অথবা উত্তর পূর্বে নাশকতা ছক যদি ওরা করে, ভারতের নিউ নর্মাল আমরা সবাইকে বলে দিচ্ছি। 140 কোটি মানুষ আমাদের জেনে গেছে ভারত কি করতে পারে, আমাদের প্রধানমন্ত্রী কিভাবে স্টেপ নিয়েছে। নিশ্চিতভাবে আমরা আগামী দিনে বিশ্বকেও জানাবো, তার জন্য আমাদের দলও প্রস্তুত রয়েছে যারা ইউএন এর মতন জায়গা, এবং তার পাশাপাশি গোটা বিশ্বকে জানাবে অপারেশন সিঁদুর কিভাবে সফল হলো, কিভাবে ভারত জঙ্গি ঘাঁটিগুলোকে একদম প্রিসাইজলি স্ট্রাইক করে করে নষ্ট করে দিল। তবে এই মুহূর্তে যে খবর আমরা নজর রেখেছিলাম, পাকিস্তানে খতম 2006 নাগপুরের আরএসএস হেডকোয়ার্টারে হামলা, মাস্টারমাইন্ড রাজুল্লাহ ওরফে আবু সাইফুল্লাহ। পাকিস্তানের সিন্ধে কোনো অজ্ঞাত পরিচয় হামলাকারী গুলিবৃষ্টি, মৃত্যু হয় লস্করের শীর্ষ কমান্ডার রাজুল্লাহ ওরফে আবু সাইফুল্লাহর। 2001-এ উত্তরপ্রদেশের রামপুরের সিআরপিএফ ক্যাম্পে এবং 2005-এ বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসও হামলার মূল চক্রী ছিল এই লস্করে তৈবার নেপাল মডিউলের হেড রাজুল্লাহ ওরফে গাজী আবু সাইফুল্লাহ। এবং এই আবু সাইফুল্লাহতে নয়, এর আগেও আমরা দেখেছি একেবারে হাফিজ সাঈদের ডান হাত থেকে শুরু করে আরও অনেক কুখ্যাত জঙ্গি যারা ইউএনের সন্ত্রাসবাদী তালিকার মোস্ট ওয়ান্টেড লিস্টে রয়েছে, সেই জঙ্গিদেরও কোনো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী খুঁজে খুঁজে পাকিস্তানের মাটিতে শুধু মারছে তাই নয়,
পাশাপাশি তার ভিডিও ছড়াচ্ছে। আমরা এই নিয়ে আলোচনায় থাকবো, অতিথিরাও আমাদের সঙ্গে থাকবেন, এক্সপার্টরা আমাদের সঙ্গে থাকবেন। তবে এখন সময় ছোট্ট একটা ব্রেকের, কোথাও যাবে না, ফিরছি একটা ব্রেকের পরে। এবার দেখাবো আপনাদের কিভাবে ভারতের বায়ুসেনা তারা বোকা বানিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে, একই সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বিমানকেও। ডামি চালকবিহীন বিমান উড়িয়ে পাক এয়ার ডিফেন্সকে ধোঁকা দিয়েছে ভারত। বিভ্রান্ত পাক এয়ার ডিফেন্স সিস্টেম ভুল সংশোধনের আগেই পর মিসাইল দিয়ে প্রত্যাঘাত করেছে। অকেজো করে দেওয়া হয়েছে পাকিস্তানের 11টি সামরিক বিমান ঘাঁটি। আমি একটু সহজ করে আপনাদের বুঝিয়ে বলি। মোদ্দা কথা, ভারত এমন কিছু ড্রোন পাঠিয়েছে যে ড্রোনগুলো দেখে পাকিস্তানের যারা যুদ্ধ বিমান এবং যারা রেডার অপারেট করছে তারা ভেবেছিল ওগুলো বোধহয় ভারতের যুদ্ধ বিমান। তাই তড়িঘড়ি তারা তাদের JF-17, F-16 মতো যুদ্ধ বিমানগুলো পাকিস্তান সেই ড্রোনগুলোর পিছনে পাঠায়। আর সেই ফাঁকেই ভারতের বায়ুসেনার ব্রহ্মোস মিসাইল একের পর এক পাকিস্তানের সামরিক বিমান ঘাঁটিগুলোকে একেবারে তছনছ করে দেয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে 3 জন গেস্ট রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে কর্নেল চৌধুরী রয়েছেন। আমি শুরুতে একবার কর্নেল চৌধুরীর কাছে যাই। কর্নেল চৌধুরী, যে এই পদ্ধতিটা, যে টেকনিক ভারতীয় বায়ুসেনা ব্যবহার করেছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে এবং তাদের ফাইটার জেটগুলোকে বোকা বানানোর জন্য, ইতিহাসে লেখা থাকবে কোনো সেনার এই পরাক্রমের কথা, এই বুদ্ধিমত্তার কথা। দীপ, এটা একটা মডার্ন ওয়ারফেয়ারে একটা নতুন অধ্যায় যেটা আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স করলো। একদম ব্লেন্ডেড ডিসেপশন আর ইলেকট্রনিক ওয়ারফেয়ারে একদম যতটা ইউজ করা যায় এরা ব্যাটলফিল্ড। আর আর্ট অফ ওয়ার সুনজু লিখেছিল। এবার আমার মনে হয় 2025-এ ভারতবর্ষ অপারেশন সিন্দুরে নতুন আর্ট অফ ওয়ার লিখলো। এই যে আপনি বললেন এই দুটো ড্রোন যেটা আমরা ইউজ করেছিলাম, একটা নাম হচ্ছে লাক্স, একটা নাম হচ্ছে বানসি জেট 40+। লাক্স অথবা লক্ষ্য, বাংলা যদি বলি লক্ষ্য, আর এটা হচ্ছে আমাদের DRDOর বানানো এই লাক্স। আর বানসি জেট 40+, এটা আমরা ইম্পোর্ট করেছি ইউনাইটেড কিংডম। এই দুটো কি করে? এই দুটো স্পিড প্রথমে বলি যারা দর্শক দেখতে, লাক্সের স্পিড হচ্ছে 700 কিলোমিটার/আওয়ার। একটা ড্রোন কিন্তু দেখতে একটা এয়ারক্রাফট ফাইটার, একটা জেটের মতন। আর একটা হচ্ছে বানসি জেট 40+, এর স্পিড হচ্ছে 720 থেকে 750 কিলোমিটার/আওয়ার। তো এই দুটো যখন ঝাঁকে ধরুন 8-10টা 15টা পাকিস্তান এয়ারস্পেসে উড়ে গেছিল, এটা উড়েছিল 9 মে রাত্রিরে এবং 10ই মে আর্লি মর্নিং, মানে ভোর রাত। তখন পাকিস্তানের এয়ারবেসের যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এবার এরা কি করে, এদের ওপর রাডার লাগানো থাকে এবং আর ইলেকট্রনিক ওয়ারফেয়ারে সিগন্যাল দেয় এবং এত স্পিডে যায় এটা। তো নর্মাল যারা পাকিস্তান এয়ারফোর্স বেসে বসে আছে অথবা তার কমান্ড অ্যান্ড কন্ট্রোলে আছে অথবা যারা পাকিস্তান এয়ারফোর্স এয়ার ডিফেন্স সিস্টেম চেক করছে, ওরা সঙ্গে সঙ্গে ভাববে যে ভারতের এয়ারক্রাফট পাকিস্তান এয়ারস্পেসে ঢুকেছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা 8-10টা ড্রোন দেখতে একদম এয়ারক্রাফটের মতন। এটা MiG-29 ভাববে অথবা Su-30 Mark 1 ভাববে। এই ড্রোনগুলো ভরে গেছিল পাকিস্তান এয়ারস্পেসে এবং ওরা যখন এই রাডারের মাধ্যম দিয়ে দেখতে পাকিস্তান এয়ারফোর্স বেস কমান্ড অ্যান্ড কন্ট্রোলে যে সিগন্যাল পাচ্ছে, যে ইচ্ছে করে সিগন্যাল দেওয়া হচ্ছে সেই সব জায়গায়, ওরা ভাবছে যে ভারতের অনেক ফাইটার জেট ঢুকে গেছে এবং সঙ্গে সঙ্গে রাফাল আর সুখোইয়ের ক্যামোফ্লেজ করছিল এই ড্রোনগুলো। একদম এবং এয়ার ডিফেন্স সিস্টেম থেকে সঙ্গে সঙ্গে এরা এয়ার সারফেস টু এয়ার মিসাইল মারে। পাকিস্তানের যে জেট JF-10 অথবা JF-16 স্ক্র্যাম্বল করে টেক অফ করে এগুলোকে মারার জন্য ভাবছে যে ভারতবর্ষের জেট ঢুকে গেছে, আসলে কিন্তু ড্রোন উঠছে। এবং এরা কি চালাকি করে, যারা কন্ট্রোল করছে ভারতের তরফ থেকে, এটাকে সোজা নিয়ে প্রথমে ওরা দেখে নিল যে কোন কোন জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের আছে এবং কোনটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, উড়িয়ে অন্যদিকে নিয়ে চলে গেল এরা। এবার ওদের পেছনে জেট ধাওয়া করছে অন্যদিকে, এয়ার সারফেস টু এয়ার মিসাইল ওদের মারার চেষ্টা করছে অন্যদিকে। এইবার পুরো এয়ার স্পেসটা ভারত পেয়ে গেল। একদিকে ব্রহ্মোস মারবো, আর একদিকে আমার ফাইটার Su অথবা রাফাল একদম ঢুকবে। এবং যদি দর্শকদের মনে হয় অপারেশন সিন্দুরে এই 10 তারিখ ভোর রাত্রিরে 11টা এয়ারফোর্স বেস, সেটা সরগোদা হোক, নূর খান বেস হোক, জাকোদাবাদ হোক, সবগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। একেবারে তার মানে এইভাবে আমরা একেবারে ক্যামোফ্লেজ করে পাকিস্তানের কাছে ভিক্ষায় পাওয়া যে চীনা HQ-9 এয়ার ডিফেন্স রয়েছে তাকে একেবারে অভিভাবকহীন করে রেখে দিয়েছিলাম। একবারে কমপ্লিট ফেল হয়ে গেল এই সিস্টেমটা।
HQ9 বেশ গণেশ চৌধুরী, আমি আসবো আপনার কাছে। সুভাষিস দা আমার সঙ্গে রয়েছেন, ছোট্ট করে একবার সুভাষিস দার কাছে ছুঁয়ে যাই। সুভাষিস দা, চীনা অস্ত্রের এই প্রথম কোনো ওয়ার টেস্টিং হলো। চীনা অস্ত্র নিয়ে চীনা ডিফেন্সে কোটি কোটি ডলার প্রত্যেক বছর সেখানে বিনিয়োগ করা হয়, সেই নিয়ে প্রচুর তারা চীনের যে লাল ফৌজ রয়েছে, যে লাল পার্টি রয়েছে, তারা প্রচুর ফলাও করে প্রচার করে। কিন্তু এই প্রথম যখন ওয়ার টেস্টিং হলো, যেখানে আকাশ মিসাইল একেবারে 100 লেটার মার্কস নিয়ে পাস করলো, সেখানে চীনের একাধিক সামরিক সরঞ্জাম, মানে সেটা HQ9 হোক, সেটা তাদের JF-17 বিমান হোক, একেবারে ফেল। এরপর চীনা অস্ত্র আর কি বিশ্ববাজারে কেউ কিনতে চাইবে? দেখুন, ওয়ার্ল্ড আর্মস ট্রেড রিপোর্ট যেটা বেরিয়েছে 3 দিন আগে অবধিও যেটা আছে, যেটা হচ্ছে চীনা অস্ত্রের যে বিভিন্ন রকম অর্গানাইজেশন আছে তাদের শেয়ার ভ্যালু পড়েছে, এবং ভারতে যারা যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র সাপ্লাই এর সাথে যুক্ত যে বিভিন্ন নেটওয়ার্ক আছে, তাদের কিন্তু ট্রেড ব্যালেন্স যেগুলো দেখাচ্ছে বা তাদের যে শেয়ার ভ্যালুগুলো দেখাচ্ছে, সেগুলো সব ঊর্ধ্বগামী, উইচ ইনক্লুডস BEEL অ্যান্ড BEL দুটোই। এবং ডিআরডিওর আজকে নিজস্ব যে প্ল্যানস আছে বা লং টার্ম প্ল্যানস আছে, সেগুলো হচ্ছে আমাদের সেলফ ডিফেন্স, আমাদের ডিফেন্স সিস্টেমটাকে টোটালটাকে সেলফ ডিপেন্ডেন্ট করা। এবং এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটা যদি কন্টিনিউ করতে থাকে, ইট ইজ নট ভেরি ফার ফ্রম আওয়ার এন্ড যে আমরা খুব তাড়াতাড়ি 70-30 সেই বিখ্যাত উক্তি যেখান থেকে আমাদের এপিজে স্যার বলেছিলেন যে আমরা 70-30 রেশিওতে যেদিন ডিফেন্সে চলে যেতে পারবো, মানে 70 আমরা ম্যানুফ্যাকচার করবো, 30 বাইরে থেকে আনবো, সেদিনকে আমাদেরকে ছোঁয়া অসম্ভব হয়ে পড়বে গোটা পৃথিবীর কাছে। আমরা সেই মডেলটার অনেক কাছে পৌঁছে গেছি, ইফ নট দ্য সেম। আমরা আগামী 5-7 বছরে সেই জায়গায় পৌঁছে যাব। যদি আমরা সেখানে পৌঁছে যেতে পারি, তাহলে আমি বলছি যে বিভিন্ন বড় বড় দেশ যারা আর্মস ট্রেড করে আজকের ডেটে বড় বড় কথা বলছে বা আজকের ডেটে বড় বড় ডিক্টেটরশিপ দেখাচ্ছে, সেই দেশগুলো কিন্তু দুবার ভেবে বসবে যে ভারতবর্ষের সাথে কিভাবে চলবে, সাথে নিয়ে চলবে। একদমই তাই। আমি আসবো আপনার কাছে। তবে এই যে HQ9, এই HQ9 কে যখন অভিভাবকহীন করে দেওয়া হয়, তারপরেই ভারতের 4-4টে মিসাইল তারা তাণ্ডব শুরু করে গোটা পাকিস্তানে। ইসরায়েলি প্রযুক্তির র্যাম্পেজ, ক্রিস্টাল মেজ মিসাইল, এই দুটি মিসাইল দিয়ে হামলা চালানো হয় পাকিস্তানের এয়ার ডিফেন্স এবং ওয়ার্নিং রেডারে, দুটোকেই স্তব্ধ করে দেওয়া হয়। আর তারপরেই আসল খেল দেখাতে শুরু করে ব্রহ্মোস এবং স্ক্যাল্প মিসাইল। 11টা পাক বিমান ঘাঁটি, রানওয়ে থেকে শুরু করে হ্যাঙ্গার, একেবারে বড়সড় ক্ষতির মুখে পড়ে যায় এই পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি রয়েছেন, এক্সপার্টরা রয়েছেন। আমার সঙ্গে সংগ্রামবাবু রয়েছেন। সংগ্রামবাবু, পাকিস্তানের যে ফাঁপা আওয়াজ, পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে, বিদেশমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পশ্চিমী মিডিয়ার কাছে তারা বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলন করে তারা বলছেন যে না, পাকিস্তানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বরং পাকিস্তান ভালো পজিশনে আছে। আদৌ কি তাই? পাকিস্তানের দ্বিচারিতা, পাকিস্তানের সব মুখোশ এরপরে খুলে গেল না গোটা বিশ্বের সামনে? না, আমি এখানে কয়েকটা কথা বলবো। 1 নম্বর হচ্ছে, দেখুন, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের আর্মির ট্রেনিং এর বেসিক ডিফারেন্সটা হচ্ছে, ইন্ডিয়ান আর্মি কে কখনো ওথ নিতে বলা হয় না যে তুমি টেরোরিস্টদের বিরুদ্ধে বা ইসলামিক টেরোরিস্টদের বিরুদ্ধে বা জিহাদিস্টদের বিরুদ্ধে লড়াই করার জন্য তুমি বুকে হাত দিয়ে বলো তুমি কতটা সৎ। না, বলা হয় না, বলা হয় তুমি দেশকে রক্ষা করছো কিনা। আর পাকিস্তানে খুব দুর্ভাগ্যজনক এটা, তারা সৈন্যবাহিনীর মধ্যে একটা অংশ আবার টেরোরিস্টদের সিম্প্যাথাইজার, এবং তারা টেরোরিস্টদেরকে ভাই ভাবে, সাথী ভাবে। মানে এটা একটা খুব বিচিত্র সমস্যার জায়গা। মানে একটা আর্মিকে আর্মি হিসেবে ভাবাটাও আমাদের কাছে একটা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এবং এই যে ড্রোন অ্যাটাক নিয়ে এতগুলো কথা আপনাদের প্যানেলিস্টরা বললেন, খুব কারেক্টলি বললেন। আমি শুধু একটু সাপ্লিমেন্ট করব যে যে ড্রোনগুলোকে এখান থেকে পাঠানো হয়েছিল, যেগুলোকে ওরা ধরতে পারেনি বলে এত কথা চারিদিকে উঠছে, না ধরতে পারা মূল কারণ হচ্ছে ড্রোনের 3টে ট্র্যাজেক্টরি হয়, একটা ইলিপ্টিক্যাল, একটা স্ট্রেট আর একটা হাইপারবোলিক। এখানে ইন্ডিয়ান ড্রোন যেগুলো উড়েছিল সেগুলো ক্যামোফ্লেজিং ড্রোন নয়, সেগুলো হচ্ছে একটার সাথে আরেকটা সুপার ইম্পোজ ড্রোন, অর্থাৎ এরা ইলেকট্রিক্যাল ওয়েতে উপরে উঠে গেছিল। এবং ইলেকট্রিক্যাল ওয়েতে যদি উপরে উঠে যায়, তাহলে পৃথিবীর যে কোনো দেশের এয়ার ডিফেন্স কন্ট্রোল কনফিউজড হয়ে যায় যে তার টার্গেটটা কোথায়। তার কারণ সে যখন পিকে উঠছে স্পেসে, তখনই তার টার্গেটটা ডিটারমিন হয়, এবং সেই ডিটারমিনেশনটা ইন্ডিয়ান থেকে করা হয়, এবং তার সেটাকে ধরার কোনো উপায় নেই। তার ফলে ওটাকে কোথায় হিট করবে, সামনের দিকে, পেছনের দিকে, সাইডে না ডান দিকে না বাঁ দিকে, এটা কিন্তু বোঝা যায় না। এবং বোঝা না যাওয়ার ফলে এই ধরনের ড্রোন, মানে এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো ওরা কিনেছে, দেখুন 3 ধরনের চাইনিজ জিনিস পাওয়া যায়, আমরা সবাই জানি, একটা চাঁদনি মার্কেটে, একটা অ্যামাজন ফ্লিপকার্টে, আর একটা অ্যাকচুয়াল চাইনিজ। এবার পাকিস্তান কোন টাকা দিয়ে কিনেছে, এটা কিন্তু, এটা নিয়ে চারিদিক থেকে একটা বড় প্রশ্ন উঠে গেছে যে লো কস্ট করতে গিয়ে হয়তো সব থেকে খারাপ জিনিসটাই তারা কিনেছে। এবার এই সিস্টেমটা ফেল করেছে। ফেল
করবেই। তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সিস্টেম বা ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পজিশন ইন আর্মস পার্টিকুলারলি বেশ কিছু বছর ধরে এতটাই স্বনির্ভর প্রযুক্তিতে তৈরি যে পৃথিবীর কোনো দেশ জানতেই পারেনি, কারণ কোনো টেস্টিংই হয়নি কোনো জায়গাতে, বা পৃথিবীর কোনো দেশ এটাকে ব্যবহার করেনি, মানে খুব কম দেশই তো কিনেছে। এখন যেমন প্রচুর পরিমাণে প্রচুর দেশ কিনবে, তার টেকনোলজি জেনে ফেলবে, বা একটা নতুন জায়গা তৈরি হবে, ইন্ডিয়া একটা মার্কেট রেসে চলে আসছে ওয়েপেন ইন্ডাস্ট্রি, সেটা একটা ভালো দিক, একটা অন্যরকম দিক। কিন্তু ইন্ডিয়ার এই যে ডিসগাইজ সিস্টেম, এইটা একটা খুব সাংঘাতিক ব্যাপার, যেটা পাকিস্তানের পক্ষে ধরা, ইন্টারসেপ্ট করা ভীষণ ডিফিকাল্ট ছিল। এবং আরো বড় ডিফিকাল্ট, ওরা স্ট্র্যাটেজিক্যালি কতখানি এম্পাওয়ারফুল এটা কিন্তু দুরকম মত আছে। আমি এক্ষুনি কিছুক্ষণ আগে, একদিনও হয়নি, 24 ঘন্টাও হয়নি, এই যে আমেরিকা বেসড ম্যাক্সার টেকনোলজিস একটা গ্রুপ, তারা কিছু স্যাটেলাইট ছবি বিক্রি করে, সেখান থেকে একটা ইনফরমেশন এসছে এবং ইনফরমেশনটা চমকে দেওয়ার মতো। সেটা হচ্ছে এই বছর ফেব্রুয়ারি মাস থেকে এদের থেকে স্যাটেলাইট বেসড পিকচার কিনেছে পাকিস্তান, এবং যে ভদ্রলোক কিনেছেন একটা পাকিস্তানি অর্গানাইজেশনকে, তাকে অলরেডি আমেরিকা গভর্নমেন্ট জেলে পুরেছে এবং তার ট্রায়াল চলছে বা ইত্যাদি ইনভেস্টিগেশন চলছে। কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে পাহেলগাঁও, অনন্তনাগ, রাজৌরি, এরকম 7টা জায়গার হাই রিজলিউশন ছবি তারা কিনেছে, এবং লাস্ট ছবি কিনেছে এপ্রিল মাসের 10 তারিখ, মানে অ্যাটাকের 12 দিন আগে। এবার এই ছবিগুলো যে কিনেছে সেটা কিন্তু ওরা, মানে আমেরিকা বলেনি বা ওখানকার কোনো ইন্টেলিজেন্স বলেনি, ধরেছে ইসরোর বিজ্ঞানীরা। এবং ইসরোর বিজ্ঞানীরা এটা জানতে চেয়েছে যে ছবিগুলো কারা কিনেছে, তার কারণ ছবিটা অ্যাকচুয়ালি হাই রিজলিউশনে ওই পাহেলগাঁওয়ের ওই পার্টিকুলার উপত্যকার চারপাশে দেখা যাচ্ছে কতগুলো থার্মোমিটার গ্রাফ, মানে ওটা তো থার্মোমিটার গ্রাফই হয়, মানে টেম্পারেচার গ্রাফ আর কি। সেখান থেকে বোঝা যাচ্ছে যে আর্মি কখন ঢুকছে, আর্মি কখন বেরোচ্ছে, কি কি গাড়ি আছে, কি কি পোস্টিং আছে, একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুব বিপজ্জনক দিক। আমার দেশের একটা অংশতে যদি অন্য কোনো বিদেশি স্যাটেলাইটের ছবি তোলার অধিকার থাকে, বেশ অধিকারটা না মেনে নেওয়া গেল যে পৃথিবীর যে কোনো দেশের স্যাটেলাইট যে কোনো দেশে ছবি তুলতে পারে, কিন্তু সেটা বেচার অধিকারটুকু তাদের মানে তারা পেয়ে গেল। এবং সেটা কারা কিনলো, কিভাবে কিনলো, এখনো ম্যাক্সার গ্রুপ কিন্তু ডিসক্লোজ করেনি বা মানে আসেনি। এগুলো কিন্তু খুব চিন্তার দিক। একেবারেই। সংগ্রামবাবু, হাতে সময় খুব কম, একদম ছোট্ট করে কর্নেল চৌধুরী শেষ প্রশ্ন আপনার কাছে, 30 সেকেন্ডের মধ্যে উত্তর চাইব। যতই অস্ত্রের ঝনঝনে থাকুক, প্রযুক্তির দাপাদাপি থাকুক, ভারতীয় বায়ুসেনার, বিশেষ করে ভারতীয় বায়ুসেনার যে চালকরা একেবারে এই নিখুঁতভাবে প্রত্যাঘাত করতে সক্ষম হয়েছে, ভারতীয় সেনার সেই বাহাদুরির, সেই কৃতিত্বকে তো কেউ খাটো করতে পারবে না। তারা তো আজ গোটা বিশ্বের সামনে ভারতের সেনানীর যে মানসিকতা, যে শক্তি, যে শৌর্য, তার নজির তৈরি করে দিয়ে গেলেন। একদম দীপ, ভারতীয় সেনার শৌর্য এবং পরাক্রম এই দুটোই সামরিক বাহিনীর, আমি সবসময় বলি মেশিন অত্যাধুনিক হতে পারে, সবচেয়ে হাইলি টেকনোলজিক্যাল গ্যাজেট হতে পারে, ইকুইপমেন্ট, আর্মামেন্ট হতে পারে, কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন, কে এটাকে চালাচ্ছে এবং তার মাথা, তা সে কিরকম ভাবে ইউজ করছে, কিভাবে, কোথায়, কোন সময়, এগুলো। এবং তাই যিনি আরেকজন প্যানেলিস্ট বললেন, তার ট্রেনিং, ভারতের সামরিক বাহিনীর ট্রেনিং, সেটা জওয়ানদের হোক অথবা অফিসারদের ট্রেনিং, ইট ইজ আ মার্ক ডিফারেন্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। আপনি ওয়েস্ট পয়েন্ট বলুন, ক্যাম্বালি বলুন, যে কোনো অত্যাধুনিক যেখানে ট্রেনিং হয়, ভারত তার প্যারালাল। কারণ আমাদের যখন ইন্টার সার্ভিসেস প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে কম্পিটিশন হয়, বেশিরভাগ সময় আপনি দেখবেন, যদি আপনি সার্চ করেন, সেখানে ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স। একেবারে কর্নেল চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে। সংগ্রামবাবু, আপনাকে ধন্যবাদ। সুভাষিস আমাদের সাথে কথা বলার জন্য আপনাকেও ধন্যবাদ। এই নিয়ে এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম, তবে আরো খবর হচ্ছে, সেগুলো এই মুহূর্তে দেখাতে হবে। এই মুহূর্তে আর একটা বড় খবর আছে, পিসিআরকে বলবো ফুল স্ক্রিন ব্রেক করতে। এই মুহূর্তে আরেকটা খবর ব্রেক করবো। তেলেঙ্গানা সেকেন্দ্রাবাদ থেকে পাকড়াও করা হলো সৈয়দ সামিরকে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ধৃতরা অনলাইনে বিস্ফোরক এনে বোমা তৈরি করছিল, হায়দ্রাবাদের নাশকতার উদ্দেশ্য ছিল এমনটাই সন্দেহ করছেন গোয়েন্দারা। কাশ্মীরে জঙ্গিদের খোঁজে তল্লাশি, অন্ধ্র তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার 2 আইএসআইএস জঙ্গি। অন্ধ্রপ্রদেশের বিজিয়ানগরম থেকে গ্রেপ্তার সিরাজ উর রহমান, তেলেঙ্গানা সেকেন্দ্রাবাদ থেকে পাকড়াও সৈয়দ সামির। ধৃতরা অনলাইনে বিস্ফোরক এনে বোমা তৈরি করছিল, হায়দ্রাবাদ সহ একাধিক জায়গায় নাশকতার উদ্দেশ্য ছিল এই সিরাজ আর সমীরের, এমনটাই গোয়েন্দাদের দাবি। আপনারা বুঝতে পারছেন, শুধুমাত্র দেশের বাইরের শত্রুরা নয়, এই দেশেও এমন অনেকে রয়েছে, এই দেশেও এমন অনেকে জ্যোতিদের মতন এমন অনেক ইনফ্লুয়েন্সাররা রয়েছে, যারা ভারতের বিভিন্ন সেন্সিটিভ তথ্য
বিদেশে পাচার করার চেষ্টা করছে, শত্রুদের পাচার করার চেষ্টা করছে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।